নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তস্মিনা। আর শুরুতে যে খবরে নজর রাখবো, 1 মাস 1 দিন দুই বিধায়কের শপথ নিয়ে বিতর্ক বিরোধিতা টানাপোড়েন, আলোচনা সমালোচনা শেষ। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। বিধানসভায় শপথ নিলেন বরানগরে জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং ভগবানগোলার জয়ী প্রার্থী রেয়াত হোসেন সরকার। দুই বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট রাজ্যপালের। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনের। 1 মাসের টানাপোড়েন, শেষ পর্যন্ত কাটল শপথ জট। বিধায়ক পদে শপথ সায়ন্তিকা রেয়াতের। 4 জুন লোকসভা ভোটের ফল বেরোয়। একই সঙ্গে প্রকাশিত হয় রাজ্যের 2 বিধানসভা উপনির্বাচনের ফল। কেন্দ্রে নতুন মন্ত্রিসভার শপথের পর সংসদে প্রথম অধিবেশনও শেষ। ঝুলেছিল রাজ্যের 2 বিধায়কের শপথ। কবে শপথ? রাজভবন নাকি বিধানসভা? কোথায় শপথ? শপথ বাক্য পাঠ করাবেনি বা কে? তা নিয়েও রাজ্যপাল সংঘাতে শেষ ছিল না। 1 মাস টানাপোড়েন শেষে এই জটিলতায় ইতি। বিধায়ক পদে শপথ নিলেন সায়ন্তিকা রেয়াত। আমরা যে কারণের জন্য এখানে ধর্নায় বসেছিলাম ডক্টর বি আর আম্বেদকর পদদেশে, যে আমরা নির্বাচিত প্রতিনিধি, যখন আমাদের দায়বদ্ধতা আছে। আমি যদি যার ভোটে জিতেছি তার পরিচিত যখন থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য আমার কাছে সার্টিফিকেট চাইতে আসছেন, আমি তাদের ঘুরিয়ে দিচ্ছি। আমি যদি তার জায়গায় হতাম, আগামী দিনে কোনোদিনও আমি ভোট দিতাম না সেই জনপ্রতিনিধিকে। তো আমি কেন সেই কাজটা করব? আমার গিল্টি লাগছিল যে বিধানসভায় যাচ্ছি কিন্তু আমি পরিষেবা দিতে পারছি না। এটা কেন হবে? সেই জন্যই আজকে আমরা সেই জায়গাটা থেকে মুক্ত হয়েছি এবং আগামী দিনে কাজ করতে পারবো, এটাই ভালো। এই 1 মাসের শপথ জটিলতা নিয়ে রাজভবন নবান্ন সংঘাত তুঙ্গে ওঠে। রাজ্যপাল সাফ জানিয়ে দেন, বিধানসভা নয়, রাজভবনে শপথ নিতে হবে সায়ন্তিকা রেয়াতকে। এরপর একাধিকবার রাজ্যপালকে চিঠি দিয়েছেন 2 জয়ী প্রার্থী। বিধানসভার বাইরে লাগাতার ধর্নায় বসেছেন। এরপরই এক্স হ্যান্ডেলে রাজভবনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, শপথ বাক্য পাঠ করানোর ক্ষেত্রে রাজ্যপালই শেষ কথা। এরই মাঝে মমতার বিতর্কিত মন্তব্য আগুনে ঘি ঢালে। আরও জোরালো হয় বিতর্ক। রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। মমতা বোসের সংঘাত গড়ায় হাইকোর্ট পর্যন্ত। মামলায় যুক্ত করা হয় সায়ন্তিকা রেয়াতের নামও। এই আবহে বৃহস্পতিবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, বিএ কমিটির বৈঠক এবং বিশেষ অধিবেশনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমাদের যারা বিধায়ক, 2 জন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে। স্পিকারের বার্তার পরই শুক্রবার ভোলবদল রাজ্যপালের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বোসের বার্তা, বিধানসভাতেই 2 বিধায়কের শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সম্ভাবনা নিয়েও অনিশ্চয়তা। রাজভবনের এই সিদ্ধান্তে বেঁকে বসেন খোদ ডেপুটি স্পিকার। অবশেষে শুক্রবার ডিএ কমিটির বৈঠকে শপথ গ্রহণের বিষয়টি চূড়ান্ত হয়। বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করান খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগর এবং ভগবানগোলা বিধানসভায় বিধায়ক পদে শপথ নেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। কলকাতা টিভি। শপথ জট কেটেছে। বিধায়ক পদের শপথ নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তারপরেও কাটছে না টালবাহানা। 2 বিধায়কের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সাংবিধানিক বিধি মানেননি স্পিকার। শপথ বাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে নিয়োগ করেন রাজ্যপাল। তার সত্ত্বেও বিধি লঙ্ঘিত হয়েছে অভিযোগ বোসের। সংবিধানের ওপর কোনো নিয়ম আছে? সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজভবনের। যা করেছি আইন মেনে করেছি। রাজ্যপালের ক্ষমতা নেই অধ্যক্ষকে সরানোর, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আমি রাষ্ট্রপতিজিকে এর আগে জানিয়ে দিয়েছি। আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছে, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে নয়। রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। কিছু দরকার নেই রাজভবনকে জানাবার। রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, রথের দোকান বসা নিয়ে উত্তেজনা। বোলপুরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর। বোলপুর থানায় অভিযোগ দায়ের। রামবালক মাহাতোর হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রথের দোকান বসা নিয়ে উত্তেজনা।
বোলপুরে রথের দোকান নিয়ে উত্তেজনা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর, বোলপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। রামবালক মাহাতোর হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। সাত সকালে বোলপুরে রথের দোকান বসা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। রথের দোকান বসা নিয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বোলপুরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর, বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই রামবালক মাহাতোর হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আগামীকালই রথ এবং তার আগে রথের দোকান বসা নিয়ে বোলপুরে উত্তেজনা। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধরের অভিযোগ উঠছে। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়েছে। বোলপুরে রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর করার অভিযোগ উঠছে। বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রামবালক মাহাতোর হকার ও ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামীকাল রথ আর তার আগেই রথের দোকান বসা নিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি বোলপুরে এবং রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর করার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মোনা বীরবংশী। মোনা, কি কারণে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে মারধর করা হলো, কি জানা যাচ্ছে? দেখো তসমিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর, এবং তুমি যে প্রশ্নটা করলে যে কি কারণে মারা হলো রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে, দেখো বোলপুর শহরের একটা পুরনো রীতি আছে, যেটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে রথ যেদিক থেকে বেরোয়, যে পথ দিয়ে যায়, সেই পথের মধ্যে প্রত্যেক বছর বোলপুরের ঐতিহাসিক রীতি অনুযায়ী রাস্তার দুই ধারে ফুটপাতে ব্যবসায়ীরা বসেন অস্থায়ীভাবে। কেউ হয়তো মিষ্টির দোকান, কেউ হয়তো জিলিপি, কেউ হয়তো পাপড় নিয়ে। এই যে দোকান বসা, সেই বসা নিয়েই মূলত যেটা জানা যাচ্ছে স্থানীয় এবং পুলিশ সূত্রে, যে রেলের আধিকারিকদের সাথে স্থানীয় যারা ব্যবসায়ী বা হকার, তাদের সাথে বচসা থেকে বাগবিতণ্ডা জড়িয়ে পড়ে। এবং তারপরেই যেটা অভিযোগ, রেলের বোলপুর স্টেশনের রেলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রামবালক মাহাতো, তাকে নাকি মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি তিনি আক্রান্ত হয়েছেন, তিনি জখম হয়েছেন, তার মুখে দেখতে পাচ্ছি যে ব্যান্ডেজ করা রয়েছে, মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে মেরে। এমনটাই কিন্তু গুরুতর এবং মারাত্মক অভিযোগ রেলের তরফ থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো, এই যে রামবালক মাহাতো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তিনি ইতিমধ্যেই বোলপুর থানায় রিটেন কমপ্লেন করেছে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল বোলপুর মহকুমা হাসপাতালে, সেখানে তার চিকিৎসা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার যেটা অভিযোগ, যে সেখানে রেলের পুলিশও ছিল, কিন্তু তাদের ভূমিকা নিয়ে তিনি কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ, যে সেখানে রেলের পুলিশ থাকা সত্ত্বেও তারা কেন বিষয়টি আলোকপাত করলেন না, বিষয়টি কেন দেখলেন না বা হস্তক্ষেপ করলেন না। খুব স্বাভাবিকভাবেই যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, তিনি তার রেলের দপ্তরের যে উচ্চপদস্থ আধিকারিক, সেখানেও তিনি কমপ্লেন করেছেন। সব মিলিয়ে দেখো, একটা বড় উত্তেজনা এবং চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু বোলপুর শহরে তৈরি হয়েছে। দেখো, এই ধরনের ঘটনা ঘটলো কেন? বোলপুরের সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন মনে করছেন, তুমি জানো যে শহর বোলপুর জুড়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারিভাবে পুরসভার তরফ থেকে ফুটপাত উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সেই একটা উচ্ছেদ, মানে মানুষের পেটের ভাত মেরে দেওয়ার যে একটা প্রক্রিয়া, যেটা অভিযোগ উঠেছে, সেই প্রক্রিয়ার যে রেস, সেই রেসের পুনরাবৃত্তি এটা হয়েছে। একটা ক্ষোভের আগুন কোথাও জ্বলছিল মানুষের মধ্যে, সেই রেসটা এই রেলের উপর পড়েছে, এমনটাই অভিযোগ করছেন। সব মিলিয়ে উত্তেজনা, চাঞ্চল্যকর পরিবেশ বোলপুরে। পুরো বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি, তবে আগামী পর্যায়ে এই বিষয়টি কোন দিকে যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে মোনা। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের। ওএমআর ও সার্ভার দুর্নীতি তদন্তের শেষ দেখতে চায় আদালত। সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ। ডিজিটাইটস তথ্য উদ্ধারে যে কোনো প্রান্তের সংস্থার সাহায্য নিতে পারে সিবিআই, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 7 সপ্তাহ পর রিপোর্ট জমার নির্দেশ সিবিআইয়ের। ডার্ক ওয়েবে নেট ইউজিসির প্রশ্ন ফাঁস। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় দুর্নীতির ঢালাও নম্বর দেওয়ার অভিযোগ। এই পরিস্থিতিতে ফের সামনে রাজ্যের প্রাথমিক শিক্ষা দুর্নীতি মামলা।
শিক্ষা নিয়োগ দুর্নীতিতেই গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহার মতো তাবড়ো মাথা। 2014 সালে প্রাথমিক টেটে ওএমআর ও সার্ভার দুর্নীতির জট এখনও কাটেনি। এবার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। পৃথিবীর যে কোনো প্রান্তে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারবে সিবিআই। যে কোনো সরকারি বেসরকারি সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। হার্ড ডিস্কের যে মেটাডাটা, সেই মেটাডাটা উদ্ধার করার জন্য আজকে মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ দিয়েছেন সিবিআইকে, যে সে সিবিআই চাইলে যে কোনো এজেন্সি, পাবলিক অথবা প্রাইভেট, যে কোনো এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে পারেন বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্টকে অ্যাপয়েন্ট করে সেই মেটাডাটা উদ্ধার করতে হবে, সেই হার্ড ডিস্কের ডাটা উদ্ধার করতে হবে। 2014 সালে প্রাথমিক টেট দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অভিযোগ ছিল পরীক্ষার আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। পর্ষদের বক্তব্য ছিল আসল ওএমআর শিট নষ্ট করা হলেও ডিজিটাল প্রযুক্তিতে তথ্য সংরক্ষিত রয়েছে। গত মঙ্গলবার প্রাথমিক টেটে ওএমআর শিট দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি চলাকালীন সিবিআই এর কাছে সেই অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য চায় হাইকোর্ট। এদিন সিবিআই এর তরফে জমা পড়া ওএমআর সংক্রান্ত রিপোর্ট দেখে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি বিচারপতি মান্থার বেঞ্চ। এরপরই আদালতের মন্তব্য, আইবিএম, উইপ্রো, টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই। প্রয়োজনে এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি। প্রথম সার্ভারে কপি কতবার ট্রান্সফার হয়েছে, তথ্য কি এডিট হয়েছে, হলেও কতবার হয়েছে, এর সন্তোষজনক জবাব পেতে চায় কোর্ট। এটা কি ধরনের কথা আমরা বুঝতে পারলাম না, কারণ তার মানে সিবিআই আর ইডি এতদিন কি ঘাস খাচ্ছিল, এতদিন কি করছিল? সুতরাং যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, এটা রাজনৈতিক কারণে এইসব তদন্ত। 2024-এর ইলেকশন হয়ে গেছে, এখন কতখানি তারা অ্যাক্টিভ হবে সন্দেহ আছে, এবং আমি মনে করি এটা একদম রাজ্যের পক্ষে সঠিক হবে, কারণ এই দুর্নীতি ওপরে ওপরে চাপা দিলে হবে না, এর একদম শেষ পর্যন্ত যেতে হবে এবং শেষ পর্যন্ত গিয়ে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে। আর সেটার জন্যই আদালতের এই আদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি ডিস্ক নষ্ট করেও থাকে তাহলে যেটা রিট্রিভ করা যায় কি যায় না, এটাই বিচার্য বিষয়, এটি আলোচ্য বিষয়, আর কিছু না। কোর্ট সন্তুষ্ট হতে চান এক্সপার্ট ওপিনিয়নের ভিত্তিতে যে কিভাবে ডিস্ট্রয় করা হলেও রিট্রিভ করা যায় কিনা। যদি রিট্রিভ করা যায় আসল যা যেটা ছিল আসল ওএমআর শিট, তাহলে তো অনেক বড় দুর্নীতিটা প্রকাশ পাবে, সেটাই দেখতে চায়। 7 সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকরের ক্ষেত্রে অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আদালতে। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চের। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতি মিছিল নিয়ে ঝামেলা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। লড়াই পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওন্দা ব্লক সভাপতির। পৃথকভাবে প্রস্তুতি মিছিল করে একে অপরকে কটাক্ষ তৃণমূলের, অন্দরের গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ বিজেপির। 21শে জুলাইয়ের আগে বাঁকুড়া তৃণমূলে অস্বস্তি বাড়ছে। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। ঘটনাস্থল ওন্দার বিডিও অফিস মোড়। শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খা। সেই মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটকে। মিছিলে উত্তম অনুগামীরা অরূপ খা দূর হটো স্লোগান দিতে থাকে, পাল্টা অরূপের অনুগামীরা স্লোগান দেয়। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চায়। সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তত মাঠে নামুন, যেমন 21শে জুলাই প্রত্যেকবার করেন, সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। এখন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে, কর্মীদের তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যা বলেছেন যে অরূপদাকে ডাকুন, অভিরূপ খাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি। এবার উনি কেন মিছিল করলে আমরা জানা নেই। তৃণমূলের কোন্দলে কটাক্ষ বিজেপির। যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে, সেটা হচ্ছে ভাগ বাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খা তার ভাইপো বিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে।
বাঁকুড়ার ওন্দা বিধানসভা একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। 2021 সালের ভোটে ওন্দা তৃণমূলের হাতছাড়া হয়। 2023-এর পঞ্চায়েত ভোটে ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর ভাইপো অভিরূপ খাঁ। তৃণমূলের অন্দরের খবর, অভিরূপ খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হতে তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের সঙ্গে শুরু হয় ঠান্ডা লড়াই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।